বিএনপি জামাত যেই সরকার গঠন করুক, আমি সরি দুঃখিত আপনাকে থামালাম আপনার প্রশ্নটা, বিএনপি জামাত যেই সরকার গঠন করুক তাদের ম্যাক্সিমাম টাইম লিমিট উইল বি 6 মান্থস, 6 মাসের মধ্যে ওই সরকারের পতন ঘটাবে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজনীতিতে ফিরবে, ওই সরকারের পতন ঘটাবে ইউনূস সরকারের অবৈধ সকল কার্যক্রমকে বিচারের আওতায় আনবে এবং সকল অবৈধ চুক্তি বাতিল করবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের মধ্যপন্থার রাজনৈতিক দল বিএনপি হয়তো রাজনীতিতে টিকে থাকবে, কারণ অ্যান্টি আওয়ামী লীগ একটা শক্তি তো বাংলাদেশে থাকতে হবে, যেহেতু বাংলাদেশের রাজনীতি সবসময় আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ। সে অ্যান্টি আওয়ামী লীগ শক্তিটা জামাত হওয়ার চেষ্টা করছে, তারা বিএনপি কে বিলীন করার চেষ্টা করছে, কারণ তারা মনে করছে আওয়ামী লীগকে বিলীন করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো বিলীন হওয়ার না, আর মধ্যপন্থার দল হিসেবে বিএনপি কে বিলীন করতে পারলে জামাত একক। কিন্তু বিএনপি যদি জেতে তাহলে মাথায় রাখবেন এই নির্বাচনের পরে আবার কিন্তু মুক্তিযুদ্ধকে ওন করে এরকম দুইটা রাজনৈতিক দল মুখোমুখি হবে এবং সেই মুখোমুখিটা রাজনৈতিক লড়াই হবে, সহিংসতার লড়াই কিন্তু না হয়। তার জন্য তো জুলাই সনদ, রয়টার্সের ইন্টারভিউতে তারেক রহমান বলেছেন যদি মানুষ চায় শেখ হাসিনার ছেলেমেয়েরা এখানে রাজনীতি আসতে পারেন, যদি মানুষ চায়। মানুষ তো চাইবে ইলেকশনের মাধ্যমে, ইলেকশন ছাড়া মানুষের কোনো সুযোগ নেই। এবং সাথে সাথে আসিফ মাহমুদ প্রেস কনফারেন্স করে বলেছে যদি শেখ হাসিনা সে ছেলে মেয়েকে এখানে পুনর্বাসনের চেষ্টা করা হয় জনগণ রক্ত দিয়ে তা প্রতিরোধ করবে। আপনার এই যে গুরুত্বপূর্ণ নামটা, আগামী বাংলাদেশের রাজনীতিতে সশস্ত্র যুদ্ধটা অবশ্যম্ভাবী হবে যদি বিএনপি এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পায়। বিএনপির নেতৃত্বে যদি জাতীয় সরকার গঠন হয় তাহলেও কিন্তু সশস্ত্র যুদ্ধে বাংলাদেশ যাবেই, দিকে যেতে বাধ্য, কারণ আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করবে। এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করলে কি হতে পারে, এটা তো জুলাই আগস্টের আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু মিডিয়া ডেকে স্পষ্ট করে বলেছে যদি শেখ হাসিনা সরকারের পতন না হতো তারা সশস্ত্র যুদ্ধের ডাক দিত। তার মানে তাদের সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি জুলাই আগস্টে ছিল। আর 5 আগস্টের পরে তো পাকিস্তান থেকে অস্ত্র এসেছে, গুলি এসেছে, এগুলো আমরা সবাই জানি। ইসলামী জঙ্গি যারা জেলে ছিল তাদেরকে জেল থেকে বের করে দেওয়া হয়েছে, তারা তাদের যুদ্ধের জন্য প্রস্তুত। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা বলাটাই খুব গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে জামাতের নায়েবে আমির তাহের, সে কিন্তু সকল সময় কথা বলে না, আমির কথা বলে যাচ্ছে। জামায়াতের আমির খুব স্পষ্ট খুব নির্দিষ্ট সময় স্পষ্ট করে কিছু কথা বলে। যেমন 5 আগস্টের শেখ হাসিনার সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সরকারের পতনের পেছনে কারা আছে এই শেয়ার নিয়ে যখন নাকি বাকবিতণ্ডা চলছে, বিএনপি বলে তারা তাদের 16 বছর গুরুত্বপূর্ণ, জামাত বলে তারা গুরুত্বপূর্ণ, এনসিপি বলে তারাই করেছে, এই প্রক্রিয়ার ভেতরে জামাতের ওই নায়েবে আমির তাহের সেও কিন্তু মিডিয়া ডেকে একটা কথা বলেছে যে এই জুলাই আন্দোলনের পেছনে আমরা ছিলাম, যে কারণে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক দল হিসেবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল কারণ জননেত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছিল যে এই আন্দোলনের পেছনে মূল শক্তি জামাত, তাই তিনি জামাতকে প্রতিরোধ করার জন্য এবং জামাতকে নিষিদ্ধ করে। এই কথা বলে বলছেন যে 6 মাসের মধ্যে বিএনপি সরকারের পতন হবে আওয়ামী লীগের আন্দোলনে, কিন্তু বিএনপি বুদ্ধিজীবীরা বলতে শুরু করেছেন আগামী 2 টার্ম অন্তত পক্ষে বিএনপি ক্ষমতায় থাকবে। তার স্বপ্ন দেখতেই পারে, মানুষের তো স্বপ্ন দেখার জন্য কোনো ট্যাক্স দিতে হয় না, আপনি স্বপ্ন দেখতে দেন। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে 23 বছর পাকিস্তানের শাসন, সেই 23 বছরের 14 বছর বঙ্গবন্ধু কারাগারে ছিল, কিন্তু একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিলেন তিনি।
তিনি সেই মানুষ যে মৃত্যু নিশ্চিত জেনেও 25শে মার্চ বাসায় থেকেছেন। সকলকে দেশ ত্যাগ করে কিভাবে যুদ্ধ করতে হবে, কোথা থেকে অস্ত্র সংগ্রহ করতে হবে, কিভাবে যুদ্ধ করতে হবে, যুদ্ধ পরিচালনা সব নির্দেশনা দিয়েছেন। কিন্তু উনি নিজে দেশ ত্যাগ করেননি। কারণ উনি যদি দেশ ত্যাগ করতেন তাহলে মুক্তিযুদ্ধটা একটি গেরিলা যুদ্ধ হতো না, জনযুদ্ধ হতো না, ওটি হতো একটি সর্বহারাদের আন্দোলন। বঙ্গবন্ধু তো চে গুয়েভারা ছিলেন না, বঙ্গবন্ধু তো ফিদেল কাস্ট্রো ছিলেন না, বঙ্গবন্ধু ছিলেন জনগণের প্রতিনিধি। সুতরাং জনগণের প্রতিনিধি কখনো পালিয়ে যায় না। রাজনীতিতে গ্রেপ্তার এবং বের হয়ে এসে আবার আন্দোলন চলমান রাখা, যে কারণে বঙ্গবন্ধু মৃত্যু নিশ্চিত জেনেও কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করেছিল কিন্তু পাকিস্তান কমান্ডো বাহিনী। ওই কমান্ডো বাহিনীর একজন সোলজার কিন্তু বঙ্গবন্ধুকে হত্যাই করতে চেয়েছিল, কিন্তু অফিসাররা তাকে বিরত করে এবং তারপর তাকে এখান থেকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং ফাঁসির সেলে রাখা হয়। তারপরে ফাঁসির আদেশ দেয়, কবর খোলা হয়, কিন্তু বঙ্গবন্ধু ফিরে আসেন এবং মুক্তিযুদ্ধটা জনযুদ্ধ হয়েছিল উনি গ্রেপ্তার হয়েছিলেন বলে। সুতরাং 23 বছরের আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশ জন্ম হয়েছে। 75-এর 15ই আগস্টের পরে 6 বছরের মাথায় শেখ হাসিনা ফিরে এসে তারপরে 15 বছর সংগ্রাম করে, অর্থাৎ 81 থেকে 96, 15 বছর মাথায় কিন্তু উনি আবার বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা এনেছেন। আবার 2001-এ বাংলাদেশের সামরিক, বেসামরিক এবং জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়, বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। আপনাকে মাথায় রাখতে হবে, আমরা যে শেখ হাসিনা বলি, এই শেখ হাসিনা কি শুধুই শেখ হাসিনা? এই শেখ হাসিনা বাংলাদেশের 5 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। এই শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। এই শেখ হাসিনার ছাত্র রাজনীতির ইতিহাস আছে। সুতরাং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন 15 বছর সংগ্রাম করে ক্ষমতায় আনে, 5 আগস্টের পরে যখন তিনি বেঁচে আছেন এবং নেতাকর্মীরা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে এবং যত বেশি নির্যাতিত হয় তত বেশি সাহসী হয়ে ওঠে। সুতরাং যারা আকাশ কুসুম কল্পনা দেখছেন যে বাংলাদেশ তারা শেষ করে দিবেন, আওয়ামী লীগ 6 মাসের আগামী নির্বাচনের 6 মাসের ভেতরে রাজনীতিতে ফিরবে। এবং আমি আপনাকে আজকে আপনার অনুষ্ঠানে একদম স্পেসিফিক বলছি, 2027-এর শুরুর দিকের মধ্যে আবার একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এটি কোনো কি বলে জ্যোতিষ শাস্ত্রের কথা না, কিন্তু এটি হচ্ছে রাজনীতি। তো একদম অঙ্কের মতো, তাই না? আপনি যেমন, আমরা যেমন যুক্তি দিতে গেলে যুক্তিকে প্রতিষ্ঠা করার জন্য পরিসংখ্যান দেই, ঠিক একই রকম ভাবে রাজনৈতিক বাস্তবতা বলবার জন্য তো আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে অঙ্কগুলোকে মিলাতে হয়, ডট মেলাতে হয়। এটার অ্যালগোরিদম আছে। এই ডট গুলো যদি আপনি মেলান তাহলে 47 থেকে 71, 71 থেকে 75, 71 থেকে 75-এর মধ্যে আমাদের আন্তর্জাতিক, বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি হয়েছে, সংবিধান হয়েছে, সবকিছু হয়েছে, অবকাঠামো তৈরি হওয়া শুরু হয়েছিল, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছিল। তারপরে 75 থেকে 81 থেকে আরেকটা রাজনৈতিক ধারাবাহিকতা, 96 থেকে 2001 থেকে 2008, মাঝখানে 2006। এই প্রত্যেকটা ডট যদি মেলান তাহলে 24-এর পরাজয়ের যে মূল, মানে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার যে মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা, এই যে হত্যা করতে পারে নাই, শুধু এই কারণেই বাংলাদেশ আবার তার ইতিহাসের ধারাবাহিকতায় ফিরে আসবে, আবার মুক্তিযুদ্ধের কি বলে লাইনে ট্রেন উঠবে, শেখ হাসিনার নেতৃত্বে উঠবে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে উঠবে। এবং আন্দোলনের মাধ্যমে না বিপ্লবের মাধ্যমে? বিপ্লব তো আসলে কখনো গণতন্ত্রের প্রক্রিয়া না।
আমরা বিপ্লবী সরকার বলেছিল, তার মানে তারা সশস্ত্র যুদ্ধ করে কি ক্ষমতা নিয়েছে? বিপ্লব কিন্তু, মুক্তিযুদ্ধ কিন্তু বিপ্লব না, কারণ জনপ্রতিনিধিদের নির্বাচিত প্রতিনিধিরাই কিন্তু মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে। মুক্তিযুদ্ধ কিন্তু বিপ্লব না, মুক্তিযুদ্ধ হচ্ছে জনযুদ্ধ। এবং আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার, সেটা সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়েই হোক আর রাজপথ দখল করেই হোক, সেটি গণ আন্দোলনই হবে, বিপ্লব হবে না। একটি স্বাধীন দেশে বিপ্লব মানে তো ওই দেশের মূল নীতি আদর্শকে পরাজিত করা। যে কারণেই তো তারা বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিল, যে কারণেই তারা রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করতে চেয়েছিল, যে কারণেই তারা সংবিধান বাতিল করতে চেয়েছিল, যে কারণে তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছিল। এই সবকিছুই তো তারা করেছিল বিপ্লব আখ্যা দেওয়ার জন্য। কিন্তু আপনাকে শুধু বলি, বাংলাদেশ এই যে বিপ্লবী সরকার গঠন করতে পারলো না, একটি সাংবিধানিক সরকার হলো, এটি বাংলাদেশের ফিরে আসার প্রথম ধাপ। 5 আগস্টের পরাজয়ের পরেও একটি জয় আমাদের হয়েছে 8 আগস্টে, এই রাষ্ট্রপতির অধীনে সংবিধান ছুঁয়ে শপথ করে সরকার গঠিত হয়েছে। সুতরাং এটি একটি অবৈধ সরকার, কিন্তু সংবিধানকে সমুন্নত রেখেই কিন্তু তারা সরকার গঠন করেছে। সুতরাং বিপ্লবী সরকার হওয়ার সুযোগ আর বাংলাদেশে নাই। এবং বিএনপি যেভাবে আবারও মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে, এবং জামাত এবং বিএনপি যে মুক্তিযুদ্ধটাকে নিয়েই মুখোমুখি দাঁড়িয়েছে, এই বিরোধটা যদি চলমান থাকে তাহলে বিজয়টা সহজ হবে, আন্দোলনটা সহজ হবে। বিএনপি এবং আওয়ামী লীগ দুটো রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধকে ওন করে, তাদের নিজস্ব বয়ানে একটি সত্য বয়ান আর একটি বিএনপির বয়ান, কিন্তু মুক্তিযুদ্ধকে ওন করে। এরা যদি থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রটা ধারাবাহিক থাকবে। কিন্তু জামাত যদি আসে তাহলে আওয়ামী লীগের লড়াইটা একটু কঠিন হবে, তো জয় কিন্তু হবেই। এবং ওই জয়টা হওয়া পর্যন্তই আপনার ম্যাক্সিমাম সময় লাগবে 2 বছর। 2024-25 1 বছর হয়েছে, 2026 27 ফেব্রুয়ারি, এখানে 26 ফেব্রুয়ারি, ওইখানে 27 ফেব্রুয়ারি। 27 ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে আরেকটি নির্বাচন হবেই, এবং সেই নির্বাচনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কারণ বাংলাদেশের জনগণ এই 15 মাসে 18 মাসে বিএনপির যে চরিত্র দেখেছে, এই বিএনপির এই চরিত্র তো গত 4 নির্বাচনে যে প্রায় 4 কোটি নতুন ভোটার হয়েছিল, তারা তো বিএনপির নির্যাতনের মুখোমুখি হয়নি, তারা তো বিএনপির চরিত্র দেখেনি। 71-এ জামাত কি করেছিল তারা তো দেখেনি, কিন্তু গত এই 18 মাসে জামাতকেও তারা দেখে ফেলেছে, বিএনপিকেও তারা দেখে ফেলেছে। এবং যেই আওয়ামী লীগ কখনো 40 থেকে 50%, মানে 40%, 37% ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সর্বনিম্ন কি বলে পরিসংখ্যান অনুযায়ী 37% হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ভোটার, আর সর্বোচ্চ 47 ছিল। তার মানে 37 থেকে এই যে 70 গেল, এখন বাংলাদেশে সাধারণ জনগণ বিএনপির চরিত্র এবং জামাতের রাজনৈতিক চরিত্র দেখে ফেলার পরে তারা নিশ্চিত হয়ে গেছে যে এই বাংলাদেশ একমাত্র নিরাপদ বাংলাদেশ আওয়ামী লীগের হাতে। সুতরাং তারা ওই 70% মানুষই কিন্তু এই 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ভেতর দিয়ে রাজপথে নামবে। যারাই সরকার গঠন করুক, সেই সরকারের পতন ঘটাবে, এবং 2027-এর মধ্যে আরেকটা নির্বাচন হবেই। বাকিরা আকাশ কুসুম কল্পনা করতে পারে, কিন্তু মানে আপনি তো আজকের রেখেছেন যে প্রহসনের নির্বাচন, এবং যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যায়, ইউনূস যদি বাঁচতে চায় তাহলে সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচনটা বাতিল করে দিয়ে, পণ্ড করে দিয়ে সে আবার 5 বছরের জন্য ক্ষমতায় থাকার প্রক্রিয়াতে যাবে, অথবা জাতীয় সরকার গঠন করে সে রাষ্ট্রপতি হয়ে
সে আমৃত্যু ক্ষমতায় থাকবে, অর্থাৎ আগামী 5 বছর আর কি। আর যদি বিএনপি এককভাবে সরকার গঠন করে তাহলে ইউনূসের বিচার অবিলম্বে শুরু হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরাটা একটি গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াই করার মতোই সহজ হবে। সুতরাং যদি নির্বাচন আমি একদমই একটা লাইনে শেষ করি বাড়ি ভাই, আপনি আমাকে ছাত্র রাজনীতিকালীন সময় থেকে চেনেন এবং আপনার কাছ থেকেও আমরা রাজনৈতিক আন্দোলনের অনেক অভিজ্ঞতা নিয়েছি। ওই সময় আপনি তরুণ সাংবাদিক, আজকে আপনিও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, অভিজ্ঞতার জায়গা থেকে আপনার এই আয়োজনে অনেক কথা আমি বলি যা অন্য অনেক শোতে হয়তো বলি না। আমাকে এই কথাগুলো বলতে দেওয়ার জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই যে কথাগুলো বললাম, 12ই ফেব্রুয়ারির নির্বাচন না হলে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য লড়াই কঠিন হবে। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের ভেতর দিয়ে সকল ইঞ্জিনিয়ারিং করে যদি জামাতকে জেতায় তাহলেও আওয়ামী লীগের জন্য লড়াইটা কঠিন হবে। কিন্তু আওয়ামী লীগ যার নেতৃত্বে 9 মাসের সশস্ত্র যুদ্ধের ভেতর দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশের জন্ম হয়েছে, সেই লড়াইটা ছিল আরেকটি সরকারের বিরুদ্ধে। আর বাংলাদেশে এখন যে ইউনূস আছে, সে ইউনূসটা তো গুন্ডা পান্ডা, তারা তো শাসক না। শাসকের বিরুদ্ধেই লড়াই করে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরেছিল 1971-এ 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর, 9 মাস। আর এই যুদ্ধটা যেহেতু আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী এবং মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিদের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইটা একটু প্রলম্বিত হবে, কিন্তু ওই কঠিন লড়াইয়ে জয়ী হবার মতো দক্ষতা, সক্ষমতা এবং শেখ হাসিনার মতো এত সুচিন্তিত এই সময়ে রাজনৈতিক নির্দেশনা দেয়া প্রমাণ করে যে বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক 2 বছরের মধ্যে ফিরবে। ইউনূস সরকারের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে জামায়াতকে ক্ষমতায় আনা, কারণ তাদের এই মূল ষড়যন্ত্রের সঙ্গে জামায়াত সম্পৃক্ত ছিল এবং জামায়াত কিন্তু ঐতিহাসিকভাবেই মার্কিনীদের সমর্থন পেয়েছে। 71-এ রাজাকারদেরকে জামাতে ইসলামীকে সমর্থন দিয়েছে, বাংলা এবং পাকিস্তানকে সমর্থন দিয়েছে। ঠিক একইভাবে এই জুলাই আগস্টের আন্দোলনে জামাত যে একেবারেই মূল কলকাঠি এবং ইউনূস এখানে একটা মুখ্য ভূমিকা, লবিস্ট নিয়োগ, সেই লবিস্টের সঙ্গে জামায়াত নেতাদের কাজ করা এবং জামায়াত নেতাদের স্বীকারোক্তির ভেতর দিয়ে এটি স্পষ্ট ছিল। তো সেই জায়গাতে দাঁড়িয়ে নির্বাচন ইউনূস করবে, অবৈধ একটি সরকার নির্বাচনে যদি বিএনপি জেতে তাহলে এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি জেতে তাহলে এই যে জুলাই ঐক্য হয়েছে, সনদে স্বাক্ষর হয়েছে, এই সবকিছুই বৃথা হয়ে যাবে। যে কোনোভাবেই হোক এই অবৈধতার একটা বিচারিক প্রক্রিয়া শুরু হবে। সুতরাং জাতীয় আন্তর্জাতিক জায়গা থেকে জামাত এবং এনসিপি কে ক্ষমতায় আনাটাই তাদের মূল লক্ষ্য। আচ্ছা, এটাও যদি না পারে তাহলে দেখবেন বিএনপির কিন্তু কিছু কিছু নেতা না ভোটের পক্ষে বলতেছে, ধানের শীষের পক্ষে বলতেছে, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মুক্তিযোদ্ধার বিরোধী, রাজাকার, এই প্রসঙ্গগুলো বিএনপি নেতাদের ভেতরে আসতেছে। কিন্তু তারেক জিয়া লন্ডনে থাকা অবস্থায় না ভোটের পক্ষে কথা বলেছিল, এখন হ্যাঁ ভোটের পক্ষে বলছে। কারণ তারেক জিয়া তো আসলে যে কোনো ভাবেই হোক না কেন সে একজন রাজনৈতিক অপরাধী, কিন্তু এই রাজনৈতিক অপরাধী কিন্তু ফৌজদারি অপরাধীর বাইরে। আমি বলছি তার খাম্বা তারেক, তার দুর্নীতি সবকিছু বাদ দিলাম, রাজনৈতিক অপরাধী হচ্ছে 21শে আগস্টের গ্রেনেড হামলা। রাজনৈতিক অপরাধী হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্রের চারপাশে যে 7 সিস্টার তাকে অস্থিতিশীল রাখা এবং ভারতে বিভিন্নভাবে যে জঙ্গি হামলাগুলো হয়েছে তাদের সেইগুলোর সঙ্গে তারেক জিয়ার সম্পৃক্ততা আছে। এবং এই দুইটি অপরাধী, কারণ 10 ট্রাক অস্ত্র মামলায় তো তারেক জিয়ার নাম এসেছে।
তার অন্যতম লোক রেজ্জাকুল হায়দারের নাম এসেছে, প্রধান কি বলে আপনার তৎকালীন এনএসআই প্রধান, এবং লুৎফুজ্জামান বাবরের নাম এসেছে। তো সেই অপরাধী অর্থাৎ রাজনৈতিক পাপী, তার ক্রিমিনাল রেকর্ড গুলো তো যারা এই ষড়যন্ত্রটা করিয়েছিল 21শে আগস্ট এবং 10ই আগস্ট তাদের কাছে কিন্তু আছে। সুতরাং তারেক জিয়া কিন্তু তাদের কাছে হাতে বন্দি, মুঠোয় বন্দি। সুতরাং তারেক জিয়া যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী হতে চায়। আবার জামাত বিএনপিকে বাদ দিয়ে যদি জিততে পারে তাহলে একটা অবস্থা, যদি না জিততে পারে তাহলে বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠনের একটি প্রক্রিয়ার ভেতরে আছে, কারণ তারেক জিয়া তাদের কাছে ধরা, এবং সে কিন্তু এখন ওপেনলি হ্যাঁ ভোটের পক্ষেও কথা বলছে, নির্বাচনী ইশতেহারেও বলছে। সুতরাং যদি বিএনপি জেতে তাহলে একটি ঘটনা ঘটবে, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে। এই বিষয়টাতে পরে আসবো নিশ্চয়ই, আপনি ওই বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা এর মধ্যে বলতে শুরু করেছেন জামাত সর্বোচ্চ 80টা আসন পাবে। হ্যাঁ, এগুলো আছে, মানে ধরেন 80টা আসনও যদি পায় তাহলেও কিন্তু ইউনূস সরকার তারেক জিয়াকে যে কোনো মূল্যে রাজি করাবে জাতীয় সরকার গঠনের জন্য। অর্থাৎ বাংলাদেশে এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে তিনটি অপশনের তারেক জিয়া সর্বশেষ রয়টার্স ইন্টারভিউতে বলেছে তারা জামাতকে নিয়ে সরকার করবে না। আচ্ছা, করবে না। যদি এটা বলে থাকে তাহলে আমি বলি তিনটা অপশন। একটা হচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসার জন্য সকল ধরনের রিগিং করবে, এটা ইতিপূর্বে আপনার অনুষ্ঠানে বলেছি, বারবার অনেকেই বলছে এটা। 171টা আসনকে ভালনারেবল বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। 171টা আসনে মারামারি করে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীদের দিয়ে আক্রমণ করে যদি নির্বাচন পণ্ড করে দেয়া যায়, এবং বাকিগুলোতে যদি বিএনপি আর জামাত সমান থাকে, বা জামাত যদি একটু এগিয়ে থাকে, অর্থাৎ ফলাফল ঘোষণা করবে জামাত যেগুলোতে এগিয়ে সেগুলোর আগে ঘোষণা করবে, তখন ওই 171টা আসনে পুনর্ভোট করে তারা জামাতকে ক্ষমতায় আনবে। হলো না জামাত। এই নির্বাচনে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পোস্টাল ব্যালট। আচ্ছা, পোস্টাল ব্যালটে জামাতের নকশা যেটা বুঝা যাচ্ছে, পোস্টাল ব্যালটে জামাত তার পক্ষে একটা ভোট তৈরি করে রেখেছে। একদমই এটাই, মানে এখানেও মানে আরেকটা মজার, মানে আমি বলছি যে আপনাকে কিন্তু আমি মানে একদমই গাণিতিক ব্যাখ্যা দিচ্ছি, স্ট্যাটিস্টিক সহ। 171টা আসনকে ভালনারেবল করেছে, যে আসনগুলোর নির্বাচন স্থগিত করার প্রক্রিয়া তারা ইঞ্জিনিয়ারিং এর ভেতরে রেখেছে। 116টা আসনে গত 5টা নির্বাচনে 3 থেকে 16,000 ভোটের ব্যবধানে বিজয়ী এবং বিজিত প্রার্থী, অর্থাৎ যে বিজয়ী হয়েছে সে 3,000 থেকে 16,000 ভোট বেশি পেয়েছে যে পরাজিত হয়েছে তার থেকে। ওই 117টা আসনেই 3 থেকে 16,000 পোস্টাল ব্যালট অর্থাৎ প্রবাসী ভোটার আছে, এটা দেখানো হয়েছে, এবং ওই আসনগুলোরই পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এবং এই পোস্টাল ব্যালট গুলো যারা জেনুইনলি ভোট দিবে তাদের ব্যালট যে আসবে না, এটা যে মধ্যপ্রাচ্যের কোন একটা দেশে কিংবা পাকিস্তানে গিয়ে ওই পুরো মানে খামটাই পরিবর্তিত হয়ে এই পুরো 3 থেকে 16,000 করে যে ভোটার, সেই ভোটার গুলো দাঁড়িপাল্লায় যাবে। সুতরাং তারা 117টা আসনে এমনিতেই এগিয়ে থাকবে। এইটা হচ্ছে অঙ্কটা। পোস্টাল ব্যালট ব্যাপার হচ্ছে গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে কিছু নিউজ করা হচ্ছে এখন, জামাত এই করার চেষ্টা করেছিল, সেগুলো পণ্য করা হয়েছে। জামাত আলাদা করে ব্যালট ছাপছিল, যখন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এই ধরনের নিউজ করানো হয় তখন কি এটা সংকেত মিলে এরা আসলে বিএনপি ক্ষমতা আসুক সেটাই চাচ্ছে? আমি বলছি যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ছাড়া কোন নির্বাচন বৈধ হবে না। আজকে এসে যে যত যাই বলুক না কেন, আমি বলছি যে 2014 থেকে 24 পর্যন্ত
যদি বিএনপি কিংবা অন্য রাজনৈতিক দল অংশগ্রহণ না করলে অবৈধ নির্বাচন হয়, ভোটারবিহীন নির্বাচন হয়, এবং সেই কারণে সারা দেশের মানবাধিকার কর্মীরা, দেশের ভেতরে তথাকথিত সুশীলরা ভোটারবিহীন নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি এই সমস্ত কথা তোলে, তখন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটি তার কোনো প্রশ্নই থাকে না। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশের টোটাল ভোটারের মিনিমাম 40 ভাগ, 50 ভাগের বেশি। আজকের বাস্তবতায় এটি প্রায় 70 ভাগ আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং আওয়ামী লীগের ভোটার, নৌকার ভোটার। তারা এখনই বলা শুরু করেছে, বিবেকপন্থী বুদ্ধিজীবী বলা শুরু করেছেন আওয়ামী লীগের ভোট এখন সর্বোচ্চ 20-25% হতে পারে। বাদ দিলাম, আমার এই বিতর্কে আমি যাব না। আমি শুধু আওয়ামী লীগ নৌকা, যেই নৌকা 70-এর নির্বাচনে বিজয়ী হয়েছিল বলে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দিতে পেরেছিল। বঙ্গবন্ধু নির্দেশে 25শে মার্চ রাতে সার্চলাইট, অপারেশন সার্চলাইটের পরেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, এবং 70-এর নির্বাচনে নৌকার বিজয়ী প্রার্থীরাই মুজিবনগর সরকার গঠন করে, এবং 16ই ডিসেম্বরের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পরে সেই 70-এর নির্বাচনে নির্বাচিত এমপিদের দিয়েই কিন্তু সংসদ বসে, এবং সেই সংসদ কিন্তু সংবিধান প্রণয়ন করে। তাহলে আপনার এই নির্বাচন বৈধ হবে না। আমি একটু যদি আমাকে সময় দেন, সেটি হচ্ছে যে যেই জায়গাটায় ছিলাম যখন আওয়ামী লীগ গেল না, এটি আর কোনো নির্বাচন থাকবে না, কিন্তু এই নির্বাচনে বিএনপির জয়ী হওয়া এবং নির্বাচনী প্রচারণার প্রক্রিয়ায় কয়েকটা অদ্ভুত শব্দ সামনে এসেছে, নতুন করে মুক্তিযুদ্ধের বয়ান সামনে এসেছে। যেমন বাংলাদেশে মুক্তিযুদ্ধের একটা সত্য এবং বাস্তবতা হচ্ছে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ, এই 4টা সমার্থক শব্দ। কিন্তু 75-এর 15ই আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে জিয়াউর রহমান নাকি যখন রাজনৈতিক দল গঠন করলো, তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত বিএনপির রাজনীতিও কিন্তু স্বাধীনতার ঘোষক জিয়া। তার মানে বিএনপি মুক্তিযুদ্ধকে অন করেছে, কিন্তু মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস, অর্থাৎ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগের যে ইতিহাস, সেই ইতিহাসকে তারা আওয়ামী লীগের বয়ান বলেছে, আর তাদেরটা সত্য বয়ান বলেছে। সুতরাং সত্য বয়ানের দুটো বয়ান আছে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে। মানে আওয়ামী লীগ হচ্ছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, আর বিএনপি হচ্ছে স্বাধীনতার ঘোষক জিয়া এবং বাংলাদেশ। তার মানে মুক্তিযুদ্ধ তাদের বয়ানে আছে। জামাতের সঙ্গে দীর্ঘদিন রাজনৈতিক সখ্যতা ছিল। বিএনপি এই রাজাকারদেরকে মন্ত্রী বানিয়েছে এবং যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন করার কারণে সেই বিচারিক প্রক্রিয়াকে কন্ডেম করেছিল। আজকে এসে জামাত আর বিএনপি কিন্তু এই মুক্তিযুদ্ধকে নিয়েই মুখোমুখি দাঁড়িয়েছে। এই গত 4 দিনের আপনি যদি নির্বাচনী প্রচার দেখেন, যে কারণে কিন্তু তারেক জিয়াও বলেছে যে মুক্তিযুদ্ধের বিরোধীরা বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না, তাদের সঙ্গে সরকার গঠন করবে না। আর বাকি অন্য নেতারা কিন্তু বলেই যাচ্ছে, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, রিজভী সবাই বলতেছে, সালাউদ্দিন, এই গত কয়েকদিনে যাদের বক্তৃতা এসে জামাত একটা অদ্ভুত বয়ান নিয়ে এসছে। সেটা হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতার স্থপতি তিনি, ঘোষণা পাঠ করেছিল জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে, এবং বিএনপি সেটা নিয়ে আছে, অর্থাৎ স্বাধীনতার ঘোষক জিয়া, এবং যে আসলে ঘোষণাটা দিয়েছিল। আর কর্নেল অলি জিয়ার সাথেই কিন্তু যুদ্ধ করেছে, জিয়ার অধীনে। সেই কর্নেল অলির কে নতুন স্বাধীনতার ঘোষক বানিয়েছে জামাতের আমির, বলেছে আই রিভোল্ট। এবং বাংলাদেশের মানুষ যে মুক্তিযুদ্ধ বিরোধী জামাতকে কোনোদিনই গ্রহণ করবে না, এটা তারা বুঝতে পেরে জামায়াতের আমির বলেছে আমিও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান। সুতরাং জামাত মেজর আক্তারকে তাদের দলে নিয়েছে, তার মানে মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গাটাকে একটু হলেও তারা পিছনে রাখার
চেষ্টা করতেছে, সাবসাইড করার চেষ্টা করতেছে, যাতে বিএনপির মুখোমুখি না হতে হয়, কিন্তু বিএনপির মুখোমুখি তারা দাঁড়িয়ে গেছে। আই রিভোল্ট, কর্নেল ওলি ঘোষণার ভেতর দিয়ে নতুন স্বাধীনতার ঘোষক, এবং তিনি মুক্তিযোদ্ধা। রিভোল্ট অর্থ হচ্ছে বিদ্রোহ, ঘোষণা না। হ্যাঁ, এইটা হচ্ছে ঘোষণা তো নাই, কিন্তু আই রিভোল্ট এই মাটিতেই, মানে সেখান থেকেই মুক্তিযুদ্ধের সূচনা। সে মুক্তিযোদ্ধার হাস্যস্কর, মানে কিন্তু রাজনৈতিক বাস্তবতায় আজকে এসে আমি শুধু এইটুকু বলতে পারি, যদি 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জিতে যায়, তাহলে অন্তত পক্ষে মুক্তিযুদ্ধের বাংলাদেশটার বেঁচে থাকার একটা মিনিমাম সম্ভাবনাটা থাকলো। আওয়ামী লীগ তো ফিরবেই, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে। বাংলাদেশ শুধুমাত্র 12 ফেব্রুয়ারি নির্বাচনটা তো শুধুমাত্র সাধারণ নির্বাচন না, এর সঙ্গে আরেকটা আছে গণভোট। সেই গণভোটের মূল এজেন্ডা হচ্ছে 71, মুক্তিযুদ্ধ, এগুলাকে মেলাইন করা। শুধু এটা তো না, আপনার মানে সংবিধানই তো নতুন করে রচনা করা হবে। জুলাই সনদ বাস্তবায়ন যদি হয় কোনোভাবে, যেটা তারা লিখেছে, যে সকল দল স্বাক্ষর করেছিল, যেটা তার বাইরে নতুন করে তারা যে ক্লজটা দিয়েছে, সেটা হচ্ছে 270 দিনের মধ্যে যদি পাস না হয়, তাহলে এটা অটো, সরি বাড়ি ভাই, 180 দিন, 180 দিন মানে অটো পাস হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আমি 270 দিন, মানে আমি 270 দিনটা অন্য একটা ইকুয়েশনের মাথায় আছে, এটা আপনাকে বলবো যে যদি নির্বাচন না হয় তাহলে এই 270 দিনের হিসাবটা কেন আসবে, এটা আপনাকে বলবো। আমি ভুল সংখ্যাটা বলেছি। তো এই 180 দিনের ভিতরে অটো পাস হয়ে যাবে। তাহলে এই জায়গাটাকে রুখবার জন্য, অর্থাৎ বাংলাদেশে মুক্তিযুদ্ধের বয়ানকে বাঁচিয়ে রাখার জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না। আমি 1 মিনিটে শেষ করি। বিএনপির ল্যান্ডস্লাইড, অর্থাৎ 230-এর বেশি আসন পাওয়া জরুরি, এবং বিএনপি যদি 230-এর বেশি আসন পায়, তাহলে আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলে যে জামাতকে যদি সরাসরি বিএনপি এইবার ঘায়েল করতে চায়, তাহলে জুলাই সনদকে তাদেরকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। এইটার জন্য বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। এখানে একটা টেকনিক্যাল ব্যাপার, আমাদের এখানে অনুষ্ঠানে আসছিলেন ডক্টর রায়হান রশিদ বলেছেন এখানে শপথ হবে দুটা। একটা শপথ হবে হচ্ছে সংসদ সদস্যের শপথ, আর একটা শপথ হবে গণপরিষদ সদস্য হিসাবে জুলাই সনদ বাস্তবায়নের শপথ। সংসদ সদস্যের শপথ হবে সংবিধান সমুন্নত রাখার শপথ। আর জুলাই সনদের শপথ করতে গেলে প্রথম শপথটা ভঙ্গ হবে, যেহেতু জুলাই সনদটা সংবিধানের কোনো অংশ না। ঠিক আছে, এখানে নতুন একটা দ্বন্দ্ব তৈরি হবে, এই শপথ পর্বে কি, মানে এই যে শপথ পর্ব পর্যন্ত তারা নিয়ে গেল, এটাই তো 5 আগস্ট। 5 আগস্ট তো ঘটেছেই হচ্ছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিদের পরাজয়ের প্রতিশোধ নেয়া। তার মানে গণপরিষদ গঠন হয় 70-এর নৌকার ভোটের বিজয়ী সংসদ সদস্যদের দিয়ে গণপরিষদ গঠিত হয়, এবং সেই গণপরিষদের সদস্যরা মুজিবনগর সরকার করে, এবং বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধুই রাষ্ট্রপতি থাকবে, এবং ওই গণপরিষদ নতুন সংবিধান লিখবে। সংবিধান রচনার জন্য গণপরিষদ হয়। তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গণপরিষদ হয়ে একটা সংবিধান লেখা হলো। আরেকবার গণপরিষদ গঠন করার মানেটা কি? তার মানে আমি 70-এর নির্বাচনে মধ্য দিয়ে 71-এ যে গণপরিষদ গঠিত হয়েছিল, যে গণপরিষদ বাংলাদেশের সংবিধান লিখেছিল, সেই গণপরিষদকে বাদ দিয়ে নতুন গণপরিষদ, তার মানে 71-এর পরাজয়ের প্রতিশোধ। পুরো প্রক্রিয়াটার ভেতরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, মুক্তিযোদ্ধাদের হত্যাকারী, লুণ্ঠনকারী, নির্যাতনকারী, নারী ধর্ষণকারীদের
বিচার করা হয়েছে যে সেই বিচারের প্রতিশোধ নেয়া, পরাজয়ের প্রতিশোধ নেয়া পাকিস্তানের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি, যেটি কিন্তু গণতান্ত্রিক দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে কিন্তু সরকার 5 বছর পর পর পরিবর্তন হয়, ব্যুরোক্রেসি কিন্তু কখনো তাদের নীতি আদর্শের জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে সরে না। ঠিক একইভাবে আমেরিকাতেও ব্যুরোক্রেসিতে কোনো পরিবর্তন হয় না। এখানে 71-এ যেমন হেনরি কিসিঞ্জার এক্স ব্যুরোক্রেট এবং ওই সময়ের পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল, যে কারণে তার ওই পরাজয়ের প্রতিশোধ নিতে সে 15ই আগস্ট পর্যন্ত ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আর এই বাংলাদেশে পিটার হাস এবং ড্যান মজিলা, তাদের যে সিভিল ব্যুরোক্রেসি আওয়ামী লীগের কাছে পরাজিত হয়েছে, সেইটার প্রতিশোধ হিসেবে আমেরিকার সিভিল ব্যুরোক্রেসি এখনো তারা আওয়ামী লীগের বিরোধিতা করছে এবং আওয়ামী লীগের বিরোধিতা করার মধ্য দিয়ে তারা বাংলাদেশের বিরোধিতা করছে। এবং এই প্রক্রিয়াতেই কিন্তু ডক্টর ইউনূসকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। অদ্ভুত রকম ভাবে আপনি দেখবেন বাংলাদেশের এই যে ষড়যন্ত্র, 24-এর 5 আগস্ট, যেই দিন সাদ্দাম মারা যায়, 2006-এ সাদ্দাম মারা যায়, সেই দিন থেকেই শুরু হয়, কারণ ডক্টর ইউনূসকে 2006-এই কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়। তার মানে 20 বছর ধরে এই কনস্পিরেসি তাদের চলমান ছিল। প্রত্যেকটা যে আপনাকে কিন্তু ডট মিলাতে হবে। সাদ্দাম তেল দিতে রাজি হয় নাই, তাকে গণ আন্দোলন করে তাকে মেরে ফেলা হয়েছে। শেখ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপ দিতে চায় নাই, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সেন্ট মার্টিন দিতে চায় নাই, বঙ্গোপসাগরে তাদের ঘাঁটি করতে দেয় নাই, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এবং তাদের প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে তারা কিন্তু অলরেডি সেন্ট মার্টিন নিয়ে নিয়েছে, তারা অলরেডি করিডোর নিয়ে নিয়েছে, এবং যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, তারই প্রেক্ষিতে কিন্তু এই নির্বাচনের আগেই 9 তারিখেই কিন্তু আরেকটি চুক্তি স্বাক্ষর হচ্ছে। এখন যদি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি জয়ী হয়, তাহলে ইউনূসের এই স্বাক্ষরিত চুক্তিগুলো বাতিল হতেই পারে। আর বিএনপি যদি বাতিল না করে, আওয়ামী লীগ তো রাজনীতির দল, বিএনপি আমি শুধু এইটুকু বলতে পারি, বয়স্ক নারী পুরুষের সাথে কি করবে কি করবে না, এটা আইন বেআইনি নয়, কিন্তু তারা যে রাজনীতি করে, তারা যে দর্শন লালন করে, সেইখানে তো পর নারীর দিকে তাকানোই হারাম। সেখানে সে আরেকজন শহীদুল নাকি ফহিদুল তার বউরে নিয়ে সে রিসোর্টে গিয়েছিল, ধরা পড়ার পরে বলছিল সেটা তার বউ। এই বাটপার এখন যে হলফনামায় তার বউয়ের নাম লিখছে, সেইখানে কি সেই বউয়ের নাম লেখা আছে? কি বলেন যারা মামুনুলের মুরিদ হয়ে গেছেন, নয়া মুরিদ আপনারা? তো যাই হোক, আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতা, আমাদের বুদ্ধিজীবীদের নীরবতায় এবং বদমাইশিতে, এখন বলবেন নীরবতার সাথে বদমাইশি কেন যোগ করলাম? এর জন্য আমাদের দেশের বুদ্ধিজীবীরাও দায়ী। জাতির উদ্দেশ্যে ভাষণ আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যিনি এসে নেতা হলেন, তার কাছ থেকে আমরা শুনলাম না। আমরা কার কাছে শুনলাম? যারা এই দেশের বিশ্ববিদ্যালয় বন্ধ করতে চায়, যারা বুদ্ধিজীবীদের কবর রচনা করতে চায়, তাদের মুখ থেকে আমরা এই ভাষণ শুনলাম। এটা বুদ্ধিজীবীরও ব্যর্থতা। বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছেন তাদেরও এই দায় নিতে হবে যে মামুনুল হকের মতো এই পশ্চাৎপদ চিন্তা চেতনার অধিকারী মানুষগুলো, যারা পৃথিবীকে হাজার হাজার বছর পিছিয়ে নিতে চায়, তাদের কাছ থেকে আজকে আমাদের জাতির ভাষণ শুনতে হয়। বাংলাদেশের যারা নেতা আছেন, দ্রুত আপনাদের যার যার সংসদীয় এলাকায় যত আগার পাগার আছে, সেখানে গিয়ে গলায় দড়ি দিয়ে কলসি বেঁধে ডুবে মরেন। সে লজ্জার আর কিছু থাকতে পারে না। সেই জন্যই এটাকে তো গণতন্ত্র বলা হচ্ছে, এটাকে তো গণতন্ত্র বলা হচ্ছে। ও ওইটা গণতন্ত্র? জঙ্গিবাদের মদতদাতারা জাতির ভাষণ দিবে, সেটা গণতন্ত্র? জঙ্গিবাদীরা এবং মাদ্রাসায় বলৎকারীরা এসা
আমাদের জ্ঞান দান করবে, ধর্ম শিখাবে, সেটা গণতন্ত্র। আর আমরা যখন কথা বলবো সেটা গণতন্ত্র না, আপনার ফ্যাসিবাদের দোষ। ওটা গণতন্ত্র না, আমরা গণতন্ত্র না, আপনি আপনার কথা গণতন্ত্র না। আপনি কাকে গণতান্ত্রিক সুবিধা দিচ্ছেন? মামুনুল হক কি গণতন্ত্রে বিশ্বাস করে? সে এসে বলুক গণতন্ত্র, সে গণতন্ত্র মানে এসে বলুক, একবার বলতে বলেন। এই মামুনুল হককে একবার জাতির উদ্দেশ্যে ভাষণে বলতে বলেন সে গণতন্ত্র। তার দলের নাম কি? তার দলের নাম হলো খেলাফত। তার দলের উদ্দেশ্য হলো খেলাফত কায়েম করা। সে গণতন্ত্র তো মানেই না। পৃথিবীর সকল মানুষকে সে ডিপ্রাইভ করে, সে পদানত করে তাদের দ্বিতীয় শ্রেণী নাগরিক বানাতে চাইলো তার দর্শন। আপনি বলছেন তাকে গণতান্ত্রিক অধিকার দিলেন। আর আমরা যারা গণতন্ত্রের লড়াই করি, আমরা যারা সাম্প্রদায়িক রাজনীতির লড়াই করি, আপনারা আমাদের ঘর থেকে বেরোতে দেন না, জেলের ভিতরে মেরে ফেলেন, মব সন্ত্রাস করে মেরে ফেলেন, আদালতে যেতে দেন না। আর আপনি গণতন্ত্র তাদের জন্য দিচ্ছেন যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আর আমরা গণতন্ত্র চর্চা করি, গণতান্ত্রিক চিন্তা চেতনা ধারণ করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই সমাজে, রাষ্ট্রে এবং পৃথিবীতে। অসাম্প্রদায়িক চিন্তা চেতনা ধারণ করি এবং অসাম্প্রদায়িক রাজনীতি চিন্তা চেতনা সমাজে এবং রাষ্ট্রে, পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা যারা সাম্যে বিশ্বাস করি, সমতায় বিশ্বাস করি, আপনারা তাদের জন্য গণতন্ত্র দিবেন না। গণতন্ত্র দিবেন তাকে যে কোনোদিন সাম্য মানে না, গণতন্ত্র মানে না, আপনার নারী অধিকার মানে না। আপনি তাদেরকে জন্য গণতন্ত্র দিচ্ছেন, এটা তো হাস্যকর ব্যাপার। তারা তো চিৎকার করে চেঁচামেচি করে বলে তারা গণতন্ত্র মানে না। আপনি কিন্তু চাচা হিসাবে আপনার আরেকটা খুশির ব্যাপারও আছে। আপনার ভাবির পোলাও জাতীয় উদ্দেশ্যে ভাষণ এই যে জঙ্গি নেতা মামুনুলের জন্য খুব তো আমি, কিন্তু আমার ভাবির পোলারা, এই যে যারা আমার ভাবির পোলা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, যারা আমার হাঁটুর বয়সী বা যাদের রাজনৈতিক মুসলমানই হয় নাই, এদের রাজনৈতিক জ্ঞানের গামছা খুলে দেখেন, এদের রাজনৈতিক মুসলমানই হয় নাই। কেউ জুম্মায় এক জুম্মা রাজনীতিবিদ, কেউ সর্বোচ্চ 36 দিনের রাজনীতিবিদ। আমার সেই ভাবির পোলারা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। মির্জা ফখরুলের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত, তারেক রহমানের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত, বামপন্থী নেতাদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত, বাংলাদেশের বুদ্ধিজীবীদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত, এমনকি আওয়ামী লীগের নেতাদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। যে আজকে আমাদের এই সকল নাবালক কচি কাঁচার আসরদের কাছ থেকে, আসরের ভিতর থেকে শাপলা ফুটেও নাই, কলি হয়ে আসছে, তারা জাতির, এটা আমার হাসি আসছে। এদের ব্যাপারে আমার বক্তব্য হলো, আমার ভাবির পোলারা ভাষণ দিচ্ছে, এটা আমার জন্য খুব, মানে এটা আমি কৌতুক হিসেবে নিলাম, খুব মজা। এই ভাবির পোলাতে অবশ্য মাথায় গোল টুপি দেয় নাই, আর সারদি সালাম মাথায় গোল টুপি দিচ্ছে। আমার ভাবির পোলারা মানে দোয়া করেন যে গুল টুপির জায়গায় যে এখনো পাগড়ি লাগায় নাই আর দাড়ি লাগায় নাই, এটি কপাল, আলহামদুলিল্লাহ বলেন, এখনো লাগায় নাই কেন, আমি এটা নিয়ে চিন্তিত আছি। কারণ আমার ভাবির পোলারা গোল টুপি আলাদা, ওরা তো পাগড়ি আলাদের লোক। আমার ভাবির পোলা তো, কেন ভাবির পোলা বলি, কেন আমার তো ভাইয়ের পোলা না, এরা হইলো ওই যে ভাবির পোলা, এরা হইলো জামাতের এই টিম, বি টিম, সি টিম, ডি টিম। মনে করেন আগেকার যুগে যারা ওই যে বান্দি রাখতো, বান্দির ঘরে মাঝে মাঝে পোলাভান হয়ে যাইত বলে, সেগুলো ঘরে আশেপাশে কিছু জমি জমাতে রেখে দিত। ওইরকম আমার ভাবির পোলাদের জামাতে। আপনার বিশ্ববিদ্যালয় জীবনে একজন ছাত্রনেত্রী মৌসুমা মিশু, যিনি লালবদর হয়েছিলেন, মিশুরা হয়েছিলেন না, এখনো লালবদর। হ্যাঁ, লালবদর আজকে ইলেকশন কমিশনে মৌলানা শফিকের মনোনয়ন বাতিলের জন্য স্মারকলিপি দিয়েছেন আজকে। কারণ নারীর বিরুদ্ধে তার বক্তব্য, নারীর বিরুদ্ধে তার অবস্থান, এগুলোর জন্য। এতদিনে মনে পড়লো মোশাররফা মিশু আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ। আমি তাকে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি, বড় বোন হিসেবে। মজা করতাম, এত সবুজ রঙের অ্যাপ্রন করতেন তো, মজা করতাম আমরা, মজা করতাম। ওনাকে খুব শ্রদ্ধা করতাম আমি। আমার তার একটা স্মৃতি মনে আছে, আমি ফেসবুকে লিখেছিলাম। 2001 থেকে 2005 ঘটনা, কত সাল এটা আমার মনে নাই এক্সাক্ট, মানে বিএনপির আমলে মিরপুর 12 নম্বর চত্বরে তাকে ঘেরাও করে ফেলেছিল এই বিএনপির নেতারা। ঠিক আছে, মোটামুটি তার অবস্থা কাহিল করে ফেলছিল। উনি খুব দুঃসাহসী। যখন তাকে ঘেরাও করে ফেলে, তার ছোট একটা ট্রাকে আসছিলেন, কি যেন মিটিং এ আসছিলেন, তখন তাকে একরকম আক্রমণ করে বসে।
পরে আমার তো খুব খারাপ লাগলো, ঠিক আছে, যেহেতু আমি বাম রাজনীতি করতাম, আমি সাথে সাথেই ওই লোকাল যারা মাস্তান আমার সাথে তখন ওই কি হারুন মোল্লার নাতি একটা বসেছিল, ওনাকে বললাম ভাই উনি খুব ব্যক্তিগত জীবনে খুব ভালো মানুষ, সৎ মানুষ, এইগুলো আপনার গুন্ডা ফান্ডা একটু সরান, এখানে আমি গেলে তো আমারও মারবে, আমার খুব খারাপ লাগতেছে। উনি আমার খুব ঘনিষ্ঠ, মোল্লা হারুন মোল্লার একজন নাতি, খুবই মানে যাকে জাহিদুর রহমানের ভাষায় বলি হেডামালা। তো উনি বললো তাই নাকি, কয় ওই মহিলা এনে 12 নম্বর এসে মস্তানি করতে আইছে, এগুলো বলতেছে যে চিনে না আমরা কারা। এখন ভাই যা হবার হয়েছে একটু রক্ষা করেন। পরে উনি মোটামুটি, আমিও সাথে ছিলাম, পরে মোটামুটি যাতে সে শারীরিকভাবে আক্রান্ত না হয় সেই জন্য যা যা করা হয় তাই করছিলাম। তো তাছাড়াও মুশারফ মিশুর সাথে মানববন্ধনে গিয়েছি, নারী অধিকারের বিষয়ে, মানবাধিকারের বিষয়ে, সংখ্যালঘুদের পক্ষে কথা বলার জন্য, প্রতিবাদের জন্য অনেক সময় গিয়েছি, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বিস্মিত হয়ে গেছি যে তিনি যখন লাল বদর তো হবেনি, কারণ তিনি তো চিঙ্কু পাম, তিনি তো লাল বদর হবেনি, এখনো লাল বদরই আছেন। তো এতদিনে তার মনে পড়লো যে এই আমিরের জামাত নাকি জামাতের আমির নাকি জামাতের খামির, খামির বুঝেন তো, করানোর জন্য ইলেকশন 2 দিন পরে এতদিন মনে পড়লো। এই যে এতদিন মনে পড়লো, জানতো না এরা কারা। মোশাররফ মিশুকে আমার চেয়ে কম বুঝে, তিনিও সম্ভ্রান্ত পরিবারের এবং উচ্চ শিক্ষিত একজন মানুষ, এবং দীর্ঘ সময় বাম রাজনীতি করে আসছেন এবং নারী অধিকার নিয়ে কাজ করে আসছেন, শ্রমিকদের নিয়ে কাজ করে আসছেন। তার জানা নেই, আমরা বুঝতে পেরেছিলাম তার মতো তো আমাদের বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা নেই, রাজনৈতিক আমাদের কর্মকাণ্ড নেই। তিনি নিঃসন্দেহে তিনি অনেক কিছু করেছেন, কিন্তু তা আমাদের বোধে আসলো যে এই সমস্ত জামাতি হেফাজতিরা, শেখ হাসিনার পতন ঘটলে, এই সরকার উঠে গেলে এই সমস্ত হাঙ্গর হায়নারা চলে আসবে, কুমিরেরা চলে আসবে, তিনি জানতেন না। আমাদের মাথায় ঢুকে তিনি জানেন না, জানতেন, জেনে শুনে তিনি বিষ করেছেন পান। এখন তারই লেজে আগুন লাগছে, ওগুলো দায় সারা গোছের। ওর শুধু নাগরিকত্ব ওর বিরুদ্ধে মামলা করলো না কেন? নারী অধিকার এটা যদি আওয়ামী লীগেরা বলতো, এতক্ষণ আওয়ামী লীগের কেউ, এতক্ষণ মামলা কয়টা হইতো জানেন? 100 মামলা হয়ে যাইতো এতক্ষণ। নারী সংগঠন মামলা করতো, ব্যক্তিগত ভাবে মামলা করতো, আওয়ামী লীগের কেউ বললে, এমনকি বিএনপির বললে এতক্ষণ মামলা হইতো। জামাতের আমির বিরুদ্ধে মামলা করে না কেন? আর নাগরিকত্ব ওর শুধু বাতিল কেন? ওর এই জামাতের সাদা শকুনের শুধু নমিনেশন বাতিল, ওর নাগরিকত্ব বাতিল করতে হবে। এত সভ্য জগতের মানুষ না, এর সোজা ওই যে এর পায়ে ওই তোষাবাটের দড়ি দিয়ে বেঁধে একেবারে এরকম ঘুরায় ঘুরায় আফগানিস্তানে পাঠাতে দরকার, আর নইলে পাকিস্তানে। এই দেশে তো নাগরিক, এত সভ্য দেশের নাগরিক হওয়ারই যোগ্য না, সে তার শুধু নমিনেশন বাতিল করবে কেন? এর জেলে থাকতে হবে। মোশাররফ মিশুরা এগুলো জানতো না। তারা আজকে আন্দোলন করে আরেকজন শ্রদ্ধেয় ব্যক্তি দেখলাম, আমি ভিডিওটা দেখেছি, সেখানে আরেকজন নারী নেত্রী ছিলেন, ছাত্র নেত্রী, বিখ্যাত তিনি, দেখলাম তার পাশে। এতদিনে মনে পড়লো লাল বদর তো হয়েছিলেন, লাল বদরই এখন বুঝেন কেমন লাগে। তো আমরা সবাই নামাবো, লাল বদর কেউ আমরা গাছের থেকে নামাবো, বান্দর হনুমানদের নামাবো, আবার যারা পোশাকি বান্দর আছেন তাদেরও আমরা নামাবো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, গণতান্ত্রিক শক্তি, নারী অধিকারের পক্ষের শক্তি, মানবতাবাদী যারা, সাম্যবাদী যারা, 72-এর সংবিধানের পক্ষে, আমরা অবশ্যই এই সমস্ত বান্দর হনুমান তেন্দর, সেটা লাল বদর হোক আর নীল বদর হোক আর জামাতি টুপিয়ালা বদর হোক, সবগুলোকে আমরা কাছে থেকে নামাবো। সেই দিন আমাদের সামনে আসতেছে, তারাও দেখবে, আমরাও দেখাবো। নুরুল কবিরও একই সংগঠন করতেন, এমনি এরশাদুদ্দিন আন্দোলনের সময়। নুরুল কবির, নুরুল কবির, তিনি এবং আপনার জাহিদুর রহমান যেটা বললেন, এই দুইজন আজকে দুটো টকশোতে দেখলাম আর কি, ব্যাখ্যা করছেন কি কারণে এই গণভোটের সাফল্য নিশ্চিত করা দরকার, কি কারণে আওয়ামী লীগের যে কোনো ভাবে প্রত্যাবর্তন প্রতিরোধ করা দরকার। আপনার ভাতিজার কিন্তু এর মাঝে আওয়াজ দিচ্ছে, এই যে তারেক রহমান বলছে জয় পুতুলের রাজনীতি আসে না, জনগণের উপর নির্ভর করবে। আশিক মাহমুদ যে প্রেস কনফারেন্স করে বলছে এই ধরনের যে কোনো চেষ্টা জনগণ রক্ত দিয়ে প্রতিরোধ করবে। জাহিদুর রহমান আর এই নিউ এজের নুরুল কবির সাহেব ই করবেন, আওয়ামী লীগকে প্রতিহত করবেন যাতে বাংলাদেশে না আসতে পারে, তাই তো? হ্যাঁ, বক্তব্য, তাদের বক্তব্য সংগঠন হিসেবে তাদের বিচার করতে হবে, সংগঠন হিসেবে বিচার করতে হবে না।
তো জাহিদুর এই রহমান, বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের ফেরার কোনো সুযোগ নেই। তাহলে জামাতের কিভাবে এরা ফেরাইলো? জাহিদুর রহমান, এটা তো হলেন মান্না ভাইয়ের পেতিপাড়া। এর কাজ হলো কি জানেন? সারাদিন ভারত বিরোধিতা করা, হিন্দু বিরোধিতা করা, বঙ্গবন্ধুর বিরোধিতা করা, আওয়ামী লীগ বিরোধিতা করা। এরা হলো সিংকু আহমেদ দালাল।